ওয়েলকাম বন্ধুরা, ট্রেডিং সাইকোলজি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই আবার স্বাগত। ঠিক আছে, আমাদের এমনি বেসিক একটা সিরিজ চলছে যেটা কিনা চার্ট প্যাটার্ন সিরিজ। তো তার মধ্যে দুটো কি তিনটে ভিডিও এখনও বাকি আছে। তার মধ্যেখানে আমি কিছু কিছু কনসেপ্ট দিচ্ছি। তো আজকের কনসেপ্টটাও বেসিক্যালি চার্ট প্যাটার্ন নিয়ে নয়, বাট আজকে আমি অ্যানাউন্স করলাম আর একটা নিউ সিরিজ যেটা আমি আপনাদের জন্য নিয়ে আসছি। নিউ সিরিজ যেটা কিনা আমার অবজারভেশন নিয়ে, ঠিক আছে, অবজারভেশনটা কি, যে আমি মার্কেটে এতদিন ধরে থেকে কি কি জিনিস অবজার্ভ করেছি বা কি কি জিনিস হতে পারে। বেসিক্যালি এখান থেকে বা এই ভিডিওটা হচ্ছে ফার্স্ট ভিডিও অফ প্রাইস অ্যাকশন। ওকে, তো প্রাইস অ্যাকশনের বেশ কিছু সেট আপ হয়, বেশ কিছু থিঙ্কিং হয়, বেশ কিছু পয়েন্ট হয়। ঠিক আছে, তো প্রত্যেকটা বিভিন্ন সিনারিওতে প্রাইস কীরকম কী অ্যাকশন করবে খুব ডিফিকাল্ট ব্যাপার নয়। জাস্ট একটু মানে মনে করুন আমরা কিছু একটা ব্যাপারে ডিসকাস করছি, ঠিক আছে, সেই ডিসকাশনটা হচ্ছে প্রাইস অ্যাকশন। আপনারা দেখুন আজকের প্রথম ভিডিওটা দেখুন। আমি জানি না কতটা বড় হবে, আমি এখনও জানি না আমি কতটা বলে থামবো। ঠিক আছে, তো বেসিক্যালি এই ভিডিওটা খুব মনোযোগ সহকারে দেখুন আর বুঝতে পারবেন যে প্রাইস কী করে মুভ করে। বেসিক্যালি প্রাইসের নেচার বা বিহেভিয়ার ওটা আমাদেরকে ধরতে হবে। ঠিক আছে, আমরা প্রাইস অ্যাকশন বলার আগে সবার প্রথম যেটা বলবো সেটা হচ্ছে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স। ঠিক আছে, সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স হচ্ছে প্রাইস অ্যাকশনের কি কনসেপ্ট। ঠিক আছে, মানে একদম কি কনসেপ্ট। তো এই জিনিসটা জানা ছাড়া আমরা কোনোদিনই প্রাইস অ্যাকশনকে ঠিকঠাকভাবে রিড করতে পারবো না। ব্যাপারটা হচ্ছে এইটা, আমরা ক্যান্ডেল বাই ক্যান্ডেল প্রাইসকে রিড করতে পারবো, ক্যান্ডেল বাই ক্যান্ডেল সাইকোলজি রিড করতে পারবো, বাট এক্স্যাক্টলি সাপোর্ট রেজিস্ট্যান্স ছাড়া আমরা কিন্তু প্রাইস অ্যাকশনকে কখনো রিড করতে পারবো না। ওকে, তো সাপোর্ট এই জন্য একটু বলে দিচ্ছি সাপোর্ট কী জিনিস আর রেজিস্ট্যান্স কী জিনিস। ওকে, সাপোর্ট মানে হচ্ছে মার্কেট যে লেভেলটার নিচে যায়নি বলতে পারেন, বা বলতে পারেন যেখান থেকে মার্কেট উঠেছে, এক্স্যাক্ট যে পয়েন্ট বা তার একটুখানি আপ ডাউন হিসাবে জোন একটা হয়। ঠিক আছে, সাপোর্ট কখনো একটা লেভেল হয় না, জোন একটা সাপোর্ট। আর রেজিস্ট্যান্স লেভেল কি, যে লেভেলের যে লেভেলের উপরে মার্কেট যায়নি বা বলতে পারেন যেখান থেকে পড়েছে, এক্স্যাক্টলি সেই জোনটা। এই দুটোকে বলা হয় সাপোর্ট আর রেজিস্ট্যান্স। ওকে, তো এখান থেকে আমরা দুটো কথা, আমরা যেহেতু এতদিন বায়ার্স আর সেলার্সদের পয়েন্ট অফ ভিউ থেকে আমরা জিনিসগুলো দেখছিলাম, তো এই দুটো লেভেলকে আমরা রিলেট যদি করি বায়ার্স আর সেলার্সদের দিয়ে, তার মানে এটা বুঝতে পারছি সাপোর্ট মিনস সেখানে কারা বসে আছে, বায়ার্সরা, যে মার্কেটকে তুলে দিচ্ছে ওখান থেকে। আর রেজিস্ট্যান্স মিনস সেখানে কারা বসে আছে, সেলাররা, যারা কিনা মার্কেটকে কী করছে, ফেলে দিচ্ছে ওখান থেকে। ওকে, এবার এটা ভেবেই চলুন যে আপনার সামনে যারা রয়েছে আপনার অপোনেন্ট, ঠিক আছে, আপনার সামনে আপনি যার এগেনস্টে ট্রেড নিতে চান তারা হচ্ছে বড় বড় ইনস্টিটিউশন। ওকে, বিগ প্লেয়ার। তো তাদের কাছে অনেক কিছু অ্যাডভান্টেজ আছে। ঠিক আছে, তো সেই সব অ্যাডভান্টেজ নিয়ে তার সাথে আপনাকে কী করতে হবে, ফাইট করতে হবে এমনভাবে যেন আপনি তাদেরকে হারানোর কথা তো ভুলে যান, হারাতে হবে না তাদেরকে। আপনাকে ফাইটটা কিসের জন্য করতে হবে, তাদের খালি ডাইরেকশানটা আইডেন্টিফাই করার জন্য, যে তারা কোন দিকে, তাদের ডাইরেকশানটাকে আইডেন্টিফাই করার জন্য, তারা কোন দিকে যাচ্ছে। তারা যেদিকে যাচ্ছে আমরা যদি সেই দিকে যাই তাহলে আমাদের চান্স অফ উইন বেড়ে যায় অনেক। ওকে, ক্লিয়ারলি বোঝা গেল ব্যাপারটা এতক্ষণে। এবার বলি প্রাইস অ্যাকশন কি ডিনোট করে। প্রাইস অ্যাকশন মার্কেটে সব বড় বড় প্লেয়াররা কাজে লাগায়। ঠিক আছে, কাজে লাগানো তো অনেক দূরের কথা, এই প্রাইস অ্যাকশন দিয়েই মানুষকে কিন্তু ট্র্যাপ করা হয়। ঠিক আছে, ট্র্যাপ করার কারণ কি, মানে যত বেশি ট্র্যাপ সিনারিও তৈরি হবে মার্কেটে তত বেশি বড় বড় প্লেয়ারদের সুবিধা। কেন, সেটা জাস্ট একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে আমি আপনাদেরকে বোঝাই। ঠিক আছে, ধরুন সাপোজ আপনি টোটাল 100 বিঘা বা 100 কাঠা, ধরুন 100 কাঠা জায়গা কিনবেন কোনো একটা জায়গার। ঠিক আছে, আপনার কাছে প্রচুর টাকা আছে, আপনি গেলেন, এবার সেখানে এ বি সি ডি
ই এফ, টোটাল 6জন রয়েছে। এই 6জনের কাছে ওই 100 কাটা জায়গাটা ভাগ ভাগ হয়ে আছে। ধরে নিন সবার প্রথম কারোর কাছে মানে সবার প্রথম এর কাছে হয়তো 40 কাটার জায়গা আছে, ওকে। এর কাছে জায়গা আছে হয়তো ধরুন 20 কাটা, এর কাছে ধরুন জায়গা আছে 10 কাটা, 40, 50, 60, 70। এর কাছে ধরুন জায়গা আছে 5 কাটা, 40, 50, 60, 70, 75, আর 25 কাটা দিতে হবে। তো আবার এর কাছে ধরুন 10 কাটা, আচ্ছা ঠিক আছে আমি একটা সিকোয়েন্স মেনটেন করি। 15 কাটা, 10 কাটা, কত হচ্ছে 40, 50, 60, 70, 80, 85, 90, না 95 আর 100। 100 হয়ে গেছে, দেখে নিন। 15, 5, 20, 30, 40, 50, 60, 40, ওকে। এর কাছে মানে এদের কাছে এরকমভাবে সিকোয়েন্স রয়েছে। এবার আমি আপনাকে দুটো সিনারিও দিচ্ছি, সেম কেস আবার লিখে দিচ্ছি, ওকে। এফ এর কাছে 40 কাটা, এর কাছে 20 কাটা, এর কাছে হচ্ছে 15 কাটা, এর কাছে 10 কাটা, এর কাছে 10 কাটা, এর কাছে 5 কাটা, ওকে। এবার দেখুন ভালো করে বুঝুন না। এবার আমি তো প্রপার্লি জায়গার দাম এখানে ইমপ্লিমেন্ট করছি না, আমি জাস্ট আপনাকে এটা বোঝাতে চাইছি যে ধরুন আপনি কিনতে চাইছেন কত, 100 কাটা জায়গা, ওকে। এবার আপনার কাছে কি আছে, আপনার কাছে আছে হচ্ছে, আপনি প্রথমে গেলেন এর কাছে, র্যান্ডামলি গেলেন, গিয়ে বললেন যে আপনার কাছে ক কাটা আছে, বললো 5 কাটা জায়গা আছে। তো আপনি বললেন ঠিক আছে কত দাম চলছে, ও হয়তো আপনাকে বললো 1 কাটার দাম 2 লাখ টাকা, ঠিক আছে। তো আপনি 2 লাখ টাকা হিসাবে 5 কাটা কিনে নিলেন, তার মানে টোটাল কত দিতে হলো আপনাকে, 10 লাখ টাকা। যখনই মার্কেটে এবারে খবর আসছে যে কেউ কিনতে চলেছে, তখন সবাই কি করবে, নিজের দাম, যেহেতু এটা একটা সোসাইটি, ওরা কি করবে, নিজেদের দাম বাড়াতে থাকবে। আপনি যখন বিয়ের কাছে যাবেন যে আপনার কাছে ক কাটা আছে, ও বলবে 10 কাটা আছে, তখন কিন্তু দাম আর 2 টাকা থাকবে না, তখন কত টাকা বলবে, সে বলবে যে আমার কাছে 3 লাখ টাকা কাটা। তখন আপনি কত দিলেন, 30 লাখ টাকা। আবার যখন আপনি, যেহেতু আপনার দরকার, আপনি কিনবেন মানে কিনবেন বলে গেছেন, ঠিক আছে। তো এবার সি, যখন আপনি আবার সি এর কাছে গেছেন, তখন সে বাড়িয়ে বলবে 4 লাখ টাকা কাটা, তখন আপনি কত দিলেন, 40 লাখ টাকা দিলেন। ডি এর কাছে গেছেন, সে বলবে 5 লাখ টাকা কাটা, তো 5, 15, 75 লাখ টাকা আপনি তাকে দিলেন। ই এর কাছে গেছেন, ই বলছে আমার কাছে 6 লাখ টাকা কাটা, 6 দুগুণে 12, 120 লাখ টাকা, মানে 1,20,00,000 টাকা আপনি দিলেন। আর এর কাছে যেতে যেতে দাম তখন কত হয়ে গেছে, 7 লাখ টাকা কাটা, 4 7 28, 280, মানে 2,80,00,000 টাকা আপনি এখানে দিলেন 100 কাটার জন্য। তাহলে এখানে জাস্ট একটা জিনিস আমাকে বলুন যে আপনার অ্যাভারেজ বাইং প্রাইস এখানে কত হচ্ছে, আপনি কত দিচ্ছেন, টোটালটা একবার করি আমি, হ্যাঁ। তো 5, 8 2 10, 7 17, 4 21, 3 24, 1 25 5, হাতে থাকে 2, 2 4, 1 5, আপনি দিচ্ছেন 5,55,00,000 টাকা 100 কাটার জন্য, ঠিক আছে। তাহলে আপনার অ্যাভারেজ বাইং প্রাইস কত হচ্ছে, যদি এটাকে আমি, যেহেতু প্রত্যেকটা আমার 100 কাটার দাম, 100 কাটার দাম যদি এত হয়, তো 100 দিয়ে ভাগ করলে আমার কত হবে, 5,55,00,000 টাকা আমার কত বেরোলো কাটা, ঠিক আছে। অ্যাভারেজ বাইং প্রাইস, এই সবটা কিনতে আমার অ্যাভারেজ কত হলো, এইটা। এবার ধরুন আপনি একটু তার আগে থেকে রিসার্চ করে যাচ্ছেন, ঠিক আছে। আপনি আগে থেকে রিসার্চ করে যাচ্ছেন যে আমার কাছে, আমি জানি কার কাছে সব থেকে বেশি আছে, সবার প্রথমে আমি তার কাছে গেলাম। যদি আমি তার কাছে যাই, তাহলে সে আমাকে কত কাটা বলবে, 2 লাখ টাকা কাটা। তাহলে আমি কতই নেবো তার থেকে, 4 দুগুণে 8, 80 লাখ টাকা আমি তাকে দেবো, ওকে। তারপরে কি, যার কাছে গেলাম সে বললো 3 লাখ, তারপরে বললো 4 লাখ, তারপরে বললো 5 লাখ, তারপরে বললো 6 লাখ, তারপরে বললো 7 লাখ। তো সেম হিসাবে যদি বলি, 3 20, 60 লাখ, 4 15, 60 লাখ, 5 10, 50 লাখ, 6 10, 60 লাখ, 7 5 7, 35 লাখ টাকা। এবার এক্ষেত্রে আপনার অ্যাভারেজ বাইং প্রাইস কত হচ্ছে সেটা দেখুন, হ্যাঁ। 5, 8 6 14, 4 20, 25, 6 31, 32, 33, 34, 34, এত 3,45,00,000 টাকা আপনি দিলেন, ঠিক আছে। তো এখানে আপনার অ্যাভারেজ বাইং প্রাইস কত পড়ছে,
এখানে আপনার অ্যাভারেজ বাইং প্রাইস হচ্ছে 3,45,000 টাকা। 3,45,000 টাকা এখানে আপনার কি পড়ছে, কাটা পড়ছে। তাহলে এবার আমাকে বলুন যে খালি এইটুকুনি রিসার্চ করলে আপনি নিজের কত টাকা বাঁচাতে পারছেন? প্রায় 2,10,00,000 টাকা বাঁচাতে পারছেন যদি আপনি খালি এইটুকুনি রিসার্চ করে যান। ঠিক আছে, আশা করছি ব্যাপারটা আমি কনসেপ্টটা ক্লিয়ার করতে পারলাম যে কি বলতে চাইছি আমি। তো এবার দেখুন এই সেম কনসেপ্টটা মার্কেটে কাজে লাগে, আমাদের শেয়ার মার্কেটে কীরকম বলুন তো। ধরুন কোনো একটা বিগ প্লেয়ার, কথার কথা বলছি, কোনো একটা ধরুন বিগ প্লেয়ার, সে তার 10,000 কোয়ান্টিটি বাই করতে চাইছে। সে কিন্তু মার্কেটে কিনবে না, মানে মার্কেটে যা দাম চলছে সেই দামে কিনবে না, কিন্তু সে সেই দামে কখনো কিনবে না। সে কি চাইবে যে তার সব থেকে বড় অর্ডার ব্লক কোথায় আছে সেটা দেখুক। অর্ডার ব্লক, ওকে, সব থেকে অর্ডার ব্লক সে খুঁজবে বড়। এবার অর্ডার ব্লক থাকে কোথায়, সিনারিওটা ওইখানে। ঠিক আছে, অর্ডার ব্লক থাকে হচ্ছে ধরুন কোনো একটা জায়গা থেকে মার্কেটের দাম উঠেছে, ঠিক আছে, কোথাও এটা পড়েছে, আবার ধরুন উঠেছে। এই যে পড়ে যখন এখান থেকে ওঠা শুরু করছে, মার্কেট কি করে, এইখানে না সবার এসএল থাকে। এসএল মানে কি, সেল অর্ডার, যারা বাই করে যায়। ঠিক, তো তাহলে এবার যদি এই ফেজগুলোতে যদি সবাই টাকা ঢুকিয়ে রাখে, এখানে বেশি অর্ডার পাবে না। সব থেকে বেশি অর্ডার কোথায় আছে, এই লোটাতে। তো মার্কেট ওই জন্য প্রাইজিংয়ের দিক থেকে কী করে, একবার এখানে আসে, এই সবার এসএলটাকে খায়, খেয়ে এইখানে ওই বড় অর্ডারটা ট্রিগার হয়। তারপর যদি এখান থেকে ইনস্ট্যান্ট ঘুরে যায় বা একটা গ্রিন ক্যান্ডেল করে, দেন কিনা মার্কেট আর থামে না। এই যে কনসেপ্টটা, এই কনসেপ্টটাকে আপনি অর্ডার ব্লকও বলতে পারেন, ঠিক আছে, আদারওয়াইজ এই কনসেপ্টটাকে আপনি লিকুইডিটিও বলতে পারেন। যে মার্কেট লিকুইডিটি বাড়ানোর জন্য বা লিকুইডিটি নেওয়ার জন্য কি করে, একটা দুমদাম করে ডাউনফল দেয়। এই যে আননেসেসারি ডাউনফলগুলো, এটা কিন্তু সম্পূর্ণটাই লিগাল ওই লিকুইডিটিটার জন্য। ওকে, তো এখানে কি হয়, বেসিক্যালি আমি আপনাদেরকে লজিকটা বুঝিয়ে দিই, যে মার্কেটকে নিচে আসার জন্য ইনসিস্ট করা হয় যে তুমি বন্ধু এইখানটায় আসো। কারণ কি হয়, যখনই এখান থেকে মার্কেট উঠে থাকে, ম্যাক্সিমামের স্টপ লস যখন এখানে থাকে, তো মার্কেট কি হয়, এই লেভেলে যদি কেউ সেলিং মানে বাইং অর্ডার লাগায় আর এটা লার্জ কোয়ান্টিটিতে, তখন কিন্তু মার্কেট একবার হলেও এই লেভেলটায় আসে, সেই পুরো অর্ডারটাকে এই অর্ডারের সাথে স্কোয়ার অফ করে আবার ব্যাক টু আপসাইড। দ্যাট ইজ দ্য কি ফ্যাক্টর, সব থেকে বড় ফ্যাক্টর হচ্ছে এইটা। এবার এটাতে কীরকম কি হয় আমি বলছি। এখানে বেসিক্যালি যদি আপনারা লক্ষ্য করেন যে প্রাইস 2-3টে জিনিস খুব ভালো আইডেন্টিফাই করে, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমরা কি করব, আমরা হচ্ছে দেখব প্রাইসের মুভমেন্ট, ঠিক আছে। ধরুন প্রাইস এরকমভাবে মুভ করেছে, এই ক্ষেত্রে আমরা না প্রিভিয়াস কোনো সাপোর্ট বা রেজিস্ট্যান্স মার্ক করব না, প্রিভিয়াস কিছু মার্ক করবো না, আমরা দেখব লাস্ট সুইং লো আর লাস্ট সুইং হাই। তো এখানে আমরা দেখতে পাচ্ছি লাস্ট সুইং হাই এটা, আর লাস্ট সুইং লো হচ্ছে এটা, ঠিক আছে। এর মিডিলে মার্কেট যখনই ট্রেড করবে, এর মিডিলে এই পুরো জোনটা হচ্ছে ভোলাটাইল জোন। এই ভোলাটিলিটির মধ্যে মার্কেট কি করবে, আপ ডাউন যা ইচ্ছা করতে পারে, সেটা মার্কেটের পুরো মন মর্জি মতো, ঠিক আছে। আমরা কি দেখব, যখনই ওই হাই লেভেলটা আর লো লেভেলটাকে মার্কেট ক্রস করছে, ধরুন এখান থেকে মার্কেট একবার এখানে ক্রস করে দিল, ঠিক আছে। এখানে আমাদের এটা মাথায় রাখতে হবে যে এখান থেকে যে সেলার্সরা ছিল তারা কিন্তু মার্কেটকে ফেলেছিল। তো এখানে যদি এই রকম কোনো সিনারিওতে যদি ব্রেকআউট হয়, মার্কেটে কিন্তু এদের এসএলটা সবার আগে খাবে, মানে মার্কেট এখানে কি হবে, লিকুইডিটি পাবে। ওকে, তো এই রকম কোনো সিনারিওতে আমরা যদি কোনো নেগেটিভ ক্যান্ডেল পাই, নেগেটিভ মানে হচ্ছে আপনার ধরুন শুটিং স্টার লাল কালারের, ঠিক আছে, বা কোনো রেড মারুবুজু ক্যান্ডেল, বা কোনো বিয়ারিস এনগালফিং ক্যান্ডেল কোনো গ্রিনের, ঠিক আছে, এইরকম কিছু ক্যান্ডেল যদি আমরা পাই, তখন কিন্তু আমরা বেসিক্যালি
এখানে একটা ছোট্ট স্টপ লস লাগিয়ে একটা সেল সাইডের জন্য প্ল্যান করতে পারি। ঠিক আছে, কীভাবে কী প্ল্যান করবো সেটা পরের কথা, আমি এখানে জাস্ট আপনাদেরকে সাইকোলজিটা বোঝাচ্ছি যে প্রাইস মুভমেন্ট কীভাবে হয়। ঠিক আছে, ওই জন্য এবার দেখুন, হ্যাঁ আপনারা বলতেই পারেন যে তাহলে কি এরকম হতে পারে না যে মার্কেট এখান থেকে সাপোর্ট নিয়েছে, রেজিস্ট্যান্স নিয়েছে, এরকম ব্রেকআউট করে উঠে যেতে পারে? হ্যাঁ উঠে যেতে পারে, ঠিক আছে উঠে যেতে পারে, নিঃসন্দেহে উঠে যেতে পারে, কিন্তু আমি কি বলেছি ওখানে কনফার্মেশন চাই আমাদের যে সেলিং সাইডে যেতে পারে, যে এরকম কিছু কনফার্মেশন যদি পাই তাহলে মোস্ট প্রবাবলি চান্স থাকে যে ওটা ওখান থেকে ফলস খেয়ে নিচে চলে আসতে পারে। এরকম কোনো জায়গাতে ফলস খাওয়ার পিছনে কারণটা কীরকম, কারণটা হচ্ছে বা আপনি বুঝবেন কি করে যে এখানে ফলস হতে পারে বা হচ্ছে, সেখানে জাস্ট ভলিউমটাকে দেখুন। যে গ্রিন কালারে আপনি দেখবেন এখানে ব্রেকআউট দিয়েছে, সাপোজ আমি আপনাকে দেখাচ্ছি, ধরুন এরকম কোনো একটা রেজিস্ট্যান্স জোন যেখানে কিনা এরকম একটা গ্রিন কালারে ব্রেকআউট দিয়েছে, তার ভলিউম দেখবেন আগের দুটো ক্যান্ডেল কি তিনটে ক্যান্ডেলের মতো সেম ক্যান্ডেল থাকবে ভলিউম, খুব একটা স্পাইক পাইনি। কিন্তু যদি তারপরে এরকম একটা কোনো রেড ক্যান্ডেল হয় তাহলে সেখানে আপনি হয়তো দেখতে পারেন যে রেড ক্যান্ডেলের যে ভলিউমটা সেটা হয়তো প্রিভিয়াস 3-4টে ক্যান্ডেলের ডবল বা 3 ডবল হয়েছে, তখন আপনারা কিন্তু ওখানে একটা ছোট্ট এসএল লাগিয়ে এটার মাথায় আপনারা একটা প্ল্যান করতে পারেন 1:2 আর তারপরে ট্রেলিং। এটা হচ্ছে বেসিক কনসেপ্ট। এবার যদি বলেন প্রাইস অ্যাকশন, আমি এখানে কি করলাম দেখুন, আমি আপনাকে বলে দিই। নর্মালি মার্কেট ফার্স্ট অ্যাটেম্পটে কখনো রেজিস্ট্যান্স জোন ভাঙে না, ফার্স্ট অ্যাটেম্পটে কখনো সাপোর্ট জোন ভাঙে না, ঠিক আছে, একমাত্র যতক্ষণ না মার্কেট পুরো থরলি আপসাইডে থাকছে, তাতে কিন্তু কোনো জোনও হয় না, ফার্স্ট কথা। তো আমাদের কি দরকার, আমাদের দরকার হচ্ছে প্রত্যেকটা রেজিস্ট্যান্স বা ইয়েতে মিনিমাম দুবার টাচ পয়েন্ট, 1-2, এই সেকেন্ড টাইমে আপনি ট্রেড নিতে পারেন, নিচেও সেম কেস 1-2, ঠিক আছে। এবার এখান থেকে এই যে 1-2 সিনারিওতে আপনি 3 নম্বর বারের বারেও ট্রেড নিতে পারেন, এদিকেও 3 নম্বর বারের বারেও ট্রেড নিতে পারেন, ঠিক আছে, বোথ সাইড ইজ ওয়ার্ক এক্সেলেন্ট। কিন্তু যদি 3 বারের বেশি টাচ পয়েন্ট পেয়ে যান ওই রেজিস্ট্যান্সে, 1বার 2বার 3বার 4বার আর 5 নম্বর বারের বার যেতে চলেছে, হালকা করে অ্যাভয়েড করে যাবেন, কারণ এখন কিন্তু ওই যে রেজিস্ট্যান্স জোনটা ওটা কিন্তু খুবই উইক হয়ে গেছে, খুবই দুর্বল। তো এখন যদি ভাঙে হতে পারে মোস্ট প্রবাবলি চান্স আছে যে ওটা চলে যেতে পারে। এটারও কারণ আছে, এটার কারণ কি, যদি আপনি বলেন যে দেখুন আপনি ধরুন একজন সেলার, মার্কেটকে সেল করতে চাইছেন এই লেভেল থেকে, প্রথমবার মার্কেট আপনার লেভেল এলো, আপনি সেল করলেন, আপনি তো ভালো বিন্দাস বসে আছেন আপনার স্টপ লস এখানে দিয়ে, তারপরে আবার মার্কেট আবার হয়তো এই লেভেলেই এলো, আপনি ভাবছেন যে যা প্রফিট চলে যাচ্ছে, এবার হয়তো লস হয়ে যেতে পারে, স্টপ লস হয়ে যেতে পারে, আপনি আরেকবার চেষ্টা করবেন যে যা আরেকবার পর, আপনি আবার একবার সেল করলেন। এটা আমি বড় প্লেয়ারদের মাথায় মানে মেন্টালিটির কথা বলছি, আপনাদের কথা নয়, মানে আপনার আমার কথা নয়, রিটেলারদের কথা নয়, এটা হচ্ছে বড় বড় প্লেয়ার যারা। তারপরে ধরুন আবার মার্কেট কোনো কারণবশত উপরে আসছে, আপনি আরও একবার হয়তো চেষ্টা করতে পারেন, কিন্তু এবার যদি আবার ঘুরে আসে আপনি বলবেন দূর, আমি এখানে অ্যাড করেছি, এখানে অ্যাড করেছি, এখানে অ্যাড করেছি, এখানে আর আমি অ্যাড করতে পারছি না, আমি এখানে জাস্ট এক্সিট করে দেবো, জিরো প্রফিট জিরো লস নিয়ে, কারণ অন্তত আমার এখন তো 3 গুণ ক্যাপিটাল হয়ে গেছে। এখানে আমি ফার্স্ট ঢুকিয়েছিলাম, এখানে সেকেন্ড টাইম মানে 2 গুণ হয়ে গেছে, এখানে থার্ড টাইম মানে 3 গুণ হয়ে গেছে, তো ফোর্থ টাইম আমি আর টাকা ঢোকাতে পারবো না, অসম্ভব ব্যাপার। এই বারবার উপরে আসছে মানে কোথাও না কোথাও এবারে উপরেই যাবে, তো আমি বেরিয়ে যাই বলে ওরাও যখন বেরিয়ে যাবে, এই সেলাররা যখন বায়ার হয়ে যাবে, তখন এই জোনের কাছে একটা খুব ভালো গ্রিন ক্যান্ডেল পাওয়া যায় উইথ ভলিউম, যার ভলিউমও খুব বড় হবে, কারণ সেখানে সেলাররাও বায়ার্স হচ্ছে, আবার নতুন কিছু বায়ার্স ওই রেজিস্ট্যান্স জোন ব্রেকআউটের জন্য এন্ট্রিও করবে, ঠিক আছে, এবং তারপরে মার্কেট যদি কোনো একটা পুল ব্যাক দেয় সেখান থেকে আমরা আবার বাইং সাইডে যেতে পারি। তো আমি অনেক কিছু জিনিস একসাথে বোঝানোর চেষ্টা করছিলাম যে প্রাইস কি করে মুভ করে, ঠিক আছে, প্রাইস মুভমেন্ট বা প্রাইসের মুভমেন্টের পিছনে কারণ কি, সব কিছু টুকটাক করে আমি একটু বোঝানোর চেষ্টা করেছি। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে, যদি না ভালো লাগে এই প্লে লিস্টটা যেটাই এখন শুরু হলো এটা হয়তো আমার চ্যানেলে এখন 2-3 বছর ধরে চলবে, কারণ প্রাইস মোমেন্টাম এবং প্রাইসের যে অ্যাকশন সেটা যে কত রকমভাবে হতে পারে আপনার কোনো ধারণার বাইরে, ঠিক আছে। তো এই প্লে লিস্টটার কোনো শেষ নেই, এই প্লে লিস্টে ভিডিও কন্টিনিউ আসতেই থাকবে, 1, 2, 3, 4টে করে, আপনারা জাস্ট এই ভিডিওগুলোকে দেখতে থাকুন, কারণ এটা হচ্ছে টোটালি সাইকোলজি বেসড ভিডিও, সাইকোলজির বাইরে কিছু নেই। আমি যেগুলো বলবো সেই সাইকোলজিগুলো যদি আপনারা ডেভেলপ করতে পারেন তাহলে দেখবেন নিজেরা নিজেদের ট্রেডিং ক্যারিয়ারে একটা চেঞ্জ, একটা বহুত বড় চেঞ্জ দেখতে পাচ্ছেন, ঠিক আছে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করুন, শেয়ার করে দিন বন্ধু বান্ধবদের সাথে, সাবস্ক্রাইব করে দিন আমার চ্যানেলটিকে, আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে, অন্য কোনো রকমভাবে।
টিল দেন, বাই বাই।